সম্ভব আব্বু, আমি এই বিয়ে করতে পারবো না। সিরাজুল ইসলাম কঠিন চোখে তাকালো ধূসরের দিকে। ধূসর সেই চাহনি অসম্পূর্ণ উপেক্ষা করে বলল, প্লিজ আব্বু, আপনি বোঝার চেষ্টা করুন। এই বিয়েটা হলে কারো ভালো হবে না, বিশেষ করে ভোর। তিনি এই বিয়েতে কখনো রাজি ছিল না। সে এক প্রকার বাধ্য হয়ে রাজি হয়েছিল, তাও তার মায়ের জন্য। এখন যখন তার মা বেঁচে নেই, তাহলে শুধু শুধু কেন তার মনের বিরুদ্ধে সে এই বিয়ে করবে? দেখছেন ভাই, আপনার ছেলে কতটা বেয়াদব। দুপুরেও ঠিক এমন ব্যবহারই আমাদের সাথে করেছিল। চরম বেয়াদব একটা ছেলে। আপনার ছেলের কাছে এমনটা আশা কখনো করিনি। আর একটা মিথ্যা বললে জিব্বা টেনে ছিঁড়ে দিব। ধূসর, চিৎকার করে উঠল সিরাজুল ইসলাম, কিন্তু তাতেও যেন ধূসর ঠান্ডা হলো না। সে রেগে ফেটে পড়ছে। মানুষ এতটা জঘন্য কি করে হয়, ছি। তবুও সিরাজুল ইসলাম ধূসরকে জোর করে আবারও বসিয়ে দিলেন এবং মাওলানা সাহেবকে বললেন বিয়ে পড়াতে। এত কিছু ঘটে যাওয়ার পরেও ভোর চুপ করে রইল। সে নিজের জীবনের সাথে ঘটে যাওয়া এত অপ্রিয় ঘটনা যেন মেনে নিতে পারছে না। কথাই আছে, অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। ঠিক তেমনটাই হলো ভোরের সাথে। সে যে এখন একটি পাথরে পরিণত হয়েছে। অনেক চেষ্টা করেও ধূসর বিয়ে আটকাতে পারেনি, তাকে কবুল বলতেই হয়েছে। আর ভোর, সে তো তার সাথে হওয়া সব অন্যায় মাথা পেতে নিয়েছে। ভোর কবুল বলেই এক মুহূর্ত ওখানে বসেনি, সোজা নিজের ঘরে চলে গেছে। 10 মিনিট পরেই সাথে করে একটি লাগেজ নিয়ে ফিরেছে। সে জানে তাকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য তার বাবা চাচ্চুর এই প্ল্যান, কিন্তু সে ফিরবে এই বাড়িতে। আজ তাকে যতটা অসম্মান করে তাড়িয়ে দেওয়া হলো, তার 4 গুণ সম্মান নিয়ে সে এই বাড়িতে প্রবেশ করবে, শুধু সময়ের অপেক্ষায়। যখন ভোর লাগেজ নিয়ে নিচে নেমে এলো, তখন ধূসর আর এক দফা অবাক হলো, কারণ এমনটা ধূসর কখনো ভাবেনি। সবকিছু গুছিয়ে যখন সিরাজুল ইসলাম তার ছেলে এবং পুত্রবধূকে নিয়ে বাড়ির দিকে রওনা হলো, তখন শমিউল মোর্শেদ বলে উঠল, অবশেষে আপদ বিদায় হলো। ঠিক তখনই টুপ করে এক ফোঁটা চোখের জল মোর্শেদ বাড়ির সদর দরজায় পড়ল। আর তখন সিরাজুল ইসলাম বললেন, আপদ নাকি লক্ষ্মী বিদায় করলেন তা সময় বলবে, আমি বা আপনি নয়। এই কথা বলেই ভোরের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বললেন, সোনামা, চিন্তা করিস না। আজ যতটা অপমান পেয়ে এই বাড়ি ছেড়ে যাচ্ছিস, সেই বাড়ি একদিন তোর হবে। আজ যতটা কষ্ট নিয়ে এই বাড়ি থেকে তোকে বেরিয়ে যেতে হচ্ছে, তার চৌগুণ সুখ নিয়ে এই বাড়িতে ফিরবি। মনে রাখিস, আল্লাহ ছাড়া ছাড় দেয়, ছেড়ে দেয় না। তোর দীর্ঘশ্বাসের মূল্য এদের দিতে হবে তোর চোখের প্রতিটা ফোঁটার দাম। যেদিন তোর কদর বুঝবে, সেদিন যেন বাবা চাচা বলে ছেড়ে দিস না। তোর সাথে হওয়া, তোর মায়ের সাথে হওয়া অন্যায়ের হিসাব তোকেই নিতে হবে। কথাগুলো বলেই ভোরকে বুকে জড়িয়ে নিয়ে বেরিয়ে এলো সিরাজুল ইসলাম। সিরাজুল ইসলাম বদলে দিয়ে শফিক ইসলাম দেওয়া হলো এক আপুর অনুরোধে। আজানের ধ্বনিতে মুখরিত চারিপাশ। মুয়াজ্জিন যখন বলল ঘুমের থেকে নামাজ উত্তম, তখন বাড়ির গেটের কাছে গাড়িটি এসে থামল। একে একে গাড়ি থেকে নেমে এলো সবাই। ধূসর, শফিক ইসলাম, ভোর। গাড়ি থেকে নেমেই শফিক ইসলাম ভোরের হাতটা খুব শক্ত করে ধরে বলল, অপূর্ণ বাড়িটা আজ পূর্ণ হবে। অন্ধকারে ছেয়ে থাকা বাড়িটা আজ আলোকিত হবে। আমার বাড়িতে তোমার স্বাগতম। ভোর যেন কয়েক দফা অবাক হলো। এত ভালো মানুষ আছে বুঝি? নিজের অবাকের সীমানা আরো বড় হলো যখন দেখলো ড্রয়িং রুমে সবাই বসে আছে, কেউ সোফায়, কেউ বা চেয়ারে, কিন্তু বেশিরভাগ মানুষ ঘুমে বিভোর। বিষয়টা ভোরের কাছে একটু আশ্চর্য লাগলো। তারা যখন সদর দরজা দিয়ে ঘরে প্রবেশ করলো, তখন কোথা থেকেই একজন বৃদ্ধ মহিলা এসে বললেন, এই কি করছিস শফিক? এইভাবে নতুন বউকে ঘরে আনে কেউ? তোরা আয়, ও এখানেই থাকুক। বৃদ্ধ মহিলার কথা শুনে শফিক ইসলাম বললেন, মা, তোমাদের যা ইচ্ছে তাই করো, আমি এখন ঘরে যাচ্ছি। শফিক ইসলাম ঘরের দিকে চলে যেতেই সেই বৃদ্ধ মহিলা এগিয়ে এসে ভোরকে দেখলেন, পা থেকে মাথা অবধি পরখ করলেন। তারপর সে তার ঠোঁটের একটি অমায়িক হাসি দিলেন। কি সুন্দর সেই হাসি! বয়সের জন্য মুখের চামড়াগুলো কুঁচকে গেছে, অনেকগুলো দাঁত নেই, তবুও তার সেই হাসি কি সুন্দর! সব থেকে সুন্দর তার গালের টোল। বয়সকালে হয়তো তার 2 গালে টোল পড়ত, যার একটু চিহ্ন এখনো মুখে পড়ে। ইস, বয়সকালে না জানি তাকে হাসলে কতটা সুন্দর লাগতো। মানুষটা তাকে কিভাবে দেখছে, মনে হয় যেন সে খুব চমৎকার একটা জিনিস।
যা হঠাৎ করে দেখলেই মানুষ হা করে থাকে। ভাইজান, তোমার বউ সুন্দর হলে কি হবে? আমার মতো কিন্তু গালে টোল পড়ে না, আর আমার মতো হাসতেও পারে না। এবার কি বলবে? বিয়ে তো হয়েই গেছে, নতুন করে তো আর বিয়ে করতে পারবে না। আমাকে তো বলতে, বুড়ি দেখো, তোমার থেকেও সুন্দরী রমণীকে বিয়ে করবো। তার কি হলো? বুড়ি তোমার থেকে কম কিসে? কমই তো। কোথায় কম? এই যে টোল, মেশিন দিয়ে বানিয়ে নিব। ও বাবা গো, কি বলে? ওরে অনু, শুনছিস তো ছেলের কথা? শুনলাম তো আম্মা। এই কথা বলেই আমতা বরণ ডালা নিয়ে তার শাশুড়ি সাফিয়া বেগমের হাতে দিলেন। নিন মা, ধরুন, এবার বরণ করুন। অনেকটা পথ জার্নি করে এসেছে ওরা, বরণ করে ওদের ঘরে পাঠাতে হবে। বুঝলে অনু, ভোর রাতে ভোরকে বরণ করছি। বাইরের পৃথিবীও দেখো, তোমার পুত্রবধূকে বরণ করছে। কেমন অন্ধকার কাটিয়ে ভোরের আলোয় আলোকিত করছে। বুঝলে অনু, এবার আমার তোমার দিন শেষ। ঘুষের সাহেব আর ভোর বেগমের দিন শুরু। কি যে বলেন আম্মা, বেচারারা তো লজ্জা পাবে। ওরা লজ্জা পাবে নাকি? তুমি 3 ছেলে মেয়ের মা হয়েও এখনো তো সেই বিয়ের প্রথম দিনের মতোই লজ্জা পাও। আম্মা, কি হচ্ছে? কি আর হবে? এটাই হবে যেটা আমি ভাবি। আপনি আবার কি ভাববেন? এই যে বিয়ের এত বছরের পরও আমার ছেলে তোমার লজ্জা ভাঙাতে পারেনি। আম্মা থামুন, ছেলে মেয়ের সামনে কি বলছেন এসব? মুরব্বী হচ্ছেন আর দিনকে দিন ছোট বাচ্চাদের মতো করছেন। এদের বউ শাশুড়ির ঝগড়ার খুনসুটি দেখে হৃদয় ছুঁয়ে গেল ভোরের। ছোট্টবেলা থেকে তার দাদি এবং মায়ের নির্বাতার মতো সম্পর্ক দেখেছে। ভোর বোঝার বয়স থেকে এই পর্যন্ত জানতো বউ শাশুড়ির সম্পর্ক বুঝি দা কুড়ালের মতো। কিন্তু তার এই ভাবনাকে সম্পূর্ণ পাল্টে দিল সাফিয়া বেগম আর আন্তা। তাদের এই খুনসুটি দেখলে কে বলবে তারা শাশুড়ি বৌমা? মনে হবে তুই মা মেয়ে। না চাইতেও ঠোঁটচোরা হেসে উঠল। তোমাদের নতুন বউ এসেছে। চোখ ডলতে ডলতে কথাটা বলে উঠল মেঘ, যে কিনা ধূসরের ছোট ভাই। তোমাদের এই নতুন বউয়ের চক্করে আমার আজ রাতের শান্তির ঘুমটা হারাম হলো। বলি ভাই, বিয়ে তো তুই করেছিস, বাসর করবি তুই, রাত জাগবি তুই, ঘুম নষ্ট হবে তোর। সেখানে আমার কেন এমন হলো? তোর জন্য মা আমাকে ঘরে যেতে দেয়নি। আমি কাল সকালে অনশন করব, ঘুম নষ্ট করার অনশন। এই অনশনে আমার সাথে থাকবে ছোট চাচি বৃষ্টি, মেজো চাচু রূপা আর দাদি। কি সবাই রাজি তো? কথাটা শেষ করতেই সবাই হুড়মুড় করে বলে উঠল। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই রাজি। ভোর চোখ বড় বড় করে তাকিয়ে রইল সবার দিকে। একটু আগে না দেখলো সবাই ঘুমিয়েছিল, এরই মধ্যে সবাই জেগে উঠল। আল্লাহ, এরা কি সবাই পাগল নাকি অন্য কিছু? ততক্ষণে ভোরকে বরণ করে নিয়েছে সাফিয়া বেগম। আন্তা ভোরের হাত ধরে ঘরের ভেতর নিয়ে এলেন। সোফায় বসিয়ে দিতেই কোথা থেকে একজন একটি ভরা গ্লাস সামনে ধরে পড়ল। নিন ভাবি, এই শরবতটা খেয়ে আমাকে রক্ষা করুন, না হলে বড় চাচি আমায় ঘুমোতে দেবে না। বিশ্বাস করুন ভাবি, জীবনে শুধু এই শরবতটুকু বানাতে শিখেছিলাম, আর এটাই বানাতে পারি। কিন্তু কে জানতো এটাই আমার জীবনের কাল হবে। সবে মাত্র একটু চোখের পাতা লেগেছিল, তখনই হুড়মুড় করে ঘরে ঢুকলো আপনার শাশুড়ি, মানে আমার বড় চাচি। বললেন, রূপা, ধূসর বিয়ে করে বউ নিয়ে আসছে। মেয়েটা এত দূর থেকে আসবে, অনেক ক্লান্ত থাকবে। তুই তোর হাতে সেই মজাদার শরবতটা বানিয়ে মেয়েটাকে খাবি। ইস, কতটা কষ্ট হবে মেয়েটার এতটা জার্নি করে আসতে। ব্যাস, আমার ঘুম হারাম করে দিয়েছে। কতবার বললাম ওরা এলে আমায় ডেকে দিও, কিন্তু না, আমাকে জেগে থাকতেই হবে। আপনারা কখন এসে পড়বেন যদি ঝামেলার জন্য আমাকে ডাকতে না পারে? বুঝতেই পারছেন কতটা কষ্টে আছি। প্লিজ এই অসহায় ননদের দিকে একটু খেয়াল রাখবেন। বেশি রাখতে হবে না, ওই মাঝে মাঝে ভাইয়ার থেকে কিছু শপিং করার জন্য টাকা দিলেই হবে। ভোর রূপার হাত থেকে শরবত নিয়ে ভাবল, এই শীতে কেউ শরবত খায়? কিন্তু কি করার, এত কষ্ট করে বানিয়ে এনেছে, একটু তো খেতেই হবে। তাই গ্লাসটা নিয়ে মুখে ধরতেই এই বাড়ির ছোট বউ মানে সুইটি বলে উঠল, ভাগ্যিস ধূসরের বউ ভোর রাতে এসেছে, তাহলে ভাবি ঠিক আমার মেকআপ দিয়ে বউকে সুন্দর করে সাজাতে পারবো। আমি তো সাজানো ছাড়া আর কিছুই পারি না, আর এগুলোর ভাগ আমি কাউকে দিব না। কথাটা শুনে ভোর যেটুকু শরবত মুখে নিয়েছিল তা বিষম খেয়ে বেরিয়ে এলো। তখনই আন্তা ভোরের পিঠ থাপড়াতে থাপড়াতে বলল, এই তোরা থামবি? এসব কেমন কথা হচ্ছে? মেঘ,
ঘরে যা। সুইটি আর রূপা তোরাও যা। এরা এই মেয়েকে কয়েক মুহূর্তে পাগল করে দিয়েছে। এখন আমাদের দোষ হয়ে গেল? আর তুমি যে আমাদের তোমার ছেলের বউয়ের জন্য মাথা নষ্ট করে দিচ্ছিলে তার বেলায়? মেয়ে গাইজ, আমি ঘরে যাচ্ছি, সাথে তোমরাও চলো, নইলে কিন্তু আজ সকালে ব্রেকফাস্ট বন্ধ হয়ে যাবে। আর হ্যাঁ, অনশন হবে, এটা কিন্তু পাক্কা। তুই গেলি? যাচ্ছি তো, বকছো কেন? তারপর সবাই যে যার রুমে চলে গেল। রইল বলতে ধূসর, ভোর, আন্তা আর সাফিয়া বেগম। তারাও বেশিক্ষণ থাকলো না, একে একে সবাই সবার রুমে চলে গেল। ভোরকে সাথে করে সাফিয়া বেগম তার ঘরে গেলেন, ধূসর নিজের ঘরে, আর আন্তাও শাশুড়ির সাথে তার রুমে গেলেন। চারিদিকে আনন্দ ঘিরে আছে, আকাশটা একটু মেঘলা, ক্ষণে ক্ষণে হিমশীতল বাতাস বইছে। ঘরের কোণে রাখা শালিকের খাঁচা থেকে মিষ্টি কণ্ঠ ভেসে আসছে কথা। ব্যালকনিতে বেড়ে ওঠা ঝাউ গাছটা বাতাসে দুলছে। নাম না জানা কিছু অচেনা ফুল গাছে ফুটেছে হরেক রকম ফুল। আগুছালো চুলগুলো কানে গুঁজে এক মনে সেদিকেই তাকিয়ে রইল ভোর। তার নষ্ট মস্তিষ্ক দিশেহারা হয়ে আছে, কোনো কারণ ছাড়াই চোখ বেয়ে ঝরছে জল। তার হঠাৎ কান্না পাচ্ছে কেন, এটারই কোনো কারণ খুঁজে পাচ্ছে না ভোর। এই বাড়িতে এসে যদিও কারো মন খারাপ থাকতে পারে, তাহলে তার নিশ্চয়ই মনের রোগ আছে। ভোর ভোর তার কি কোনো মনের রোগ আছে? আছে তো, খুব কঠিন মনের রোগ, যে রোগ হয়তো কখনো সারবে না। কি দেখছেন? হঠাৎ ধূসরের কণ্ঠে ভোর নিজের চোখের জল আড়াল করে নিল, তারপর বলল, আপনার বেলকুনি? আচ্ছা, ঘুম থেকে কখন উঠলেন? আমি ঘুমাই। কি? আপনার মা দাদি চলে যাওয়ার পর ফ্রেশ হয়ে আমি এখানেই দাঁড়িয়েছিলাম। এই 3 ঘন্টা আপনি এভাবে দাঁড়িয়েছিলেন? কি ভাবছিলেন দাঁড়িয়ে? জীবনের হিসেবের খাতাটা মেলাচ্ছিলাম। তা কি পেলেন? একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে ধূসর বলল, আচ্ছা, আমি আলমারিতে জায়গা করে দিচ্ছি, আপনি আপনার সব কিছু গুছিয়ে রাখুন। দরকার পড়বে না। কেন? বললাম তো দরকার পড়বে না। যতদিন থাকবো তাতে আলাদা জায়গার প্রয়োজন পড়বে না। আমার সবকিছু আমার লাগেজে থাকবে। বুঝলাম না। বুঝলে কি করেন? সে যাই হোক, একটা কথা বলি। বলুন। আফিমকে? আমার বড় চাচার ছেলে। আচ্ছা। জানতে চাইবেন না তার বিষয়ে? কি? এটাই যে তার নাম আমার মুখে কেন এলো যখন আমি পুরোপুরি হুঁশেছিলাম না? না, দরকার নেই। পরে আফসোস হবে না তো? আমি আপনার অতীত নিয়ে কখনো ঘাটাঘাটি করব না, এই বিশ্বাসটুকু করতে পারেন। বিশ্বাস? এই বিশ্বাস নামের শব্দটা আমার সামনে কখনো উচ্চারণ করবেন না। আমার জীবনের সব থেকে বড় ঘৃণার শব্দ হচ্ছে বিশ্বাস। সবাই যে এক এমনটা কিন্তু না। ঠিক বলেছেন, সবাই এক না, কিন্তু সব থেকে আশ্চর্য কি জানেন? যারা বলে না আমি তাদের মতো না, আসলে তারা তাদের থেকেও নিকৃষ্ট। তাই এই শব্দগুলো আমার ভালো লাগে না। বিশ্বাস, ভরসা, ভালোবাসা সব হচ্ছে মিথ্যে, যা মানুষের চোখে একটা কালো চশমার মতো লেপটে থাকে। সময় শেষে সেই চশমা ভেঙে ঘুরিয়ে মাটিতে হামাগুড়ি খায়। আজ এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই, আর এই প্রশ্নগুলোর উত্তর কখনোই আমি আপনাকে দিব না। একদিন আসবে যেদিন সব প্রশ্নের উত্তর আপনি নিজেই পাবেন। সময়ের অজুহাত দেখাচ্ছেন? না, তাহলে কিছু না, চলুন নিচে, সবাই আপনার অপেক্ষায় আছে। আমি এখন নিচে যাব না, আপনি যান। আমি আরো কিছু সময় একা থাকতে চাই। ধূসর চলে যাওয়ার জন্য পা বাড়াতেই ভোর বলল, কখনো কাউকে ভালোবেসেছিলেন ধূসর? ধূসর থমকে দাঁড়ালো, পেছন ফিরে তাকিয়ে রইল ভোর একবার কি বলে তা শোনার জন্য। আমি বেসেছি আফিম ভাইয়াকে, খুব ভালোবেসেছিলাম। সেও বেসেছিল, কিন্তু আমার মতো করে না। কারণ যদি সে আমার মতো করে ভালোবাসতো তাহলে সেদিন সে বিয়ে করতে পারত না। আমি ছোট থেকেই আমার পরিবার থেকে দূরে ছিলাম। কখনো সবার সাথে খাবার দাওয়া, কখনো সবার সাথে খাবার খাওয়া, খেলা কিংবা স্কুলে যাওয়া কোনো কিছু হয়নি। আমি সব সময় আলাদা মানুষ হয়েছি আমার পরিবার থেকে। একমাত্র আমার মা ছাড়া কেউ আমার সাথে কথা বলতো না। আমার মা ছিল আমার বাবা মা। মায়ের কাছে 1000বার জানতে চেয়েছি আমি কেন আমার পরিবারের থেকে দূরে থাকি, কেন আফিম ভাইয়া, সাবু ভাইয়া, ময়না, রিনার মতো সবার থেকে ভালোবাসা পাই না। কিন্তু উত্তরে মা সব সময় চুপেই থাকে। আস্তে আস্তে বড় হলাম এবং বুঝলাম আমি আর আমার মা এই পরিবারে একটা অতিক ঝামেলা। কেন এই ঝামেলা হলাম তা মা কখনোই বলেনি।
সকাল থেকে দাদি, বড় চাচির, ফুপিদের অত্যাচার শুরু হতো রাতের শেষ। আমার মাকে কখনো দেখিনি উচ্চস্বরে কথা বলতে। আমার মায়ের সহ্য সীমা এত বড় ছিল যে তা অতিক্রম করে কখনোই আমার মা কথা বলেনি। আর আমি যখন একটু প্রতিবাদ করতে চাইতাম, মা প্রতিবার আমায় আটকে দিত। মা খুব ভয় পেত, এমন কিছু নিয়ে সে ভয় পেত যা সে চাইতো না আমি জানি। বহুবার জানতে চেয়েছি কেন সে সব অত্যাচার মেনে নিয়ে এই বাড়িতে আছে, কিন্তু মা সব সময়ের মতো তখনও চুপ থাকত। ইন্টার পরীক্ষা, যাতায়াতের জন্য টাকা প্রয়োজন, বাবার কাছে চাইলেই বাবা না করে দিল। উপায় না পেয়ে মা আফিম ভাইকে বলল সে যেন তার বাইকে করে আমায় পৌঁছে দেয়। সে কিছু ভেবে পরে রাজি হয়ে যায়। পাড়ার মোড় থেকে প্রতিদিন আমায় নিয়ে যেত, আবার ওই মোড়েই আমায় নামিয়ে দিত। তখন থেকে আফিম ভাইয়ার সাথে আমি স্বাভাবিক হতে রইলাম। আস্তে আস্তে আমার কিশোরী মন তাকে ভালোবাসতে থাকলো। শুধু আমার মন নয়, ততদিনে আফিম ভাইয়ের চোখেও আমি তার প্রেমিকা হয়ে উঠলাম। গভীর হতে রইল আমাদের ভালোবাসা। মাস শেষে বছরও শেষ হলো আমাদের ভালোবাসার। তাই আমাদের প্রেমের কথাও জানাজানি হয়ে গেল বাড়িতে। সেদিন বড় মা আমায় অনেক মেরেছিল, এত মেরেছিল যে আমি এক সপ্তাহ বিছানা থেকে উঠতেই পারিনি। মা সেদিন বাড়িতে ছিল না, তারা সেই সুযোগটা কাজে লাগিয়ে এমনটা করলো। মা ফিরে যখন আমার এমন অবস্থা দেখে, সেদিন মা পুরোপুরি নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে। সেদিন প্রথম আমি আমার মাকে প্রতিবাদ করতে দেখেছিলাম মায়ের রক্তের মতো লাল হওয়া চোখ। মায়ের সেই কঠিন কঠিন কথা শুনে পুরো বাড়ি থমথমে পরিবেশে পরিণত হলো। সেদিনই জানলাম এই বাড়ির অর্ধেক সম্পদের মালিক আমি, আর সবাই যে বাড়িতে থাকে সেটা আমার নামে রেজিস্ট্রি করা। কেউ যদি আমার দিকে চোখ তুলে তাকায়, তার চোখ মা তুলে দেবে। পুরো বাড়ি থরথর করে কেঁপেছিল মায়ের গর্জন শুনে, এমনকি আমার দাদুও কেঁপেছিল ভয়ে। সেদিন খুব হালকা লেগেছিল। যাক, অবশেষে আমার মা প্রতিবাদ করতে পেরেছে, কিন্তু সেই খুশি বেশিক্ষণ স্থায়ী হয়। সেদিন রাতেই বড় মা তার ভাইয়ের মেয়ের সাথে আফিম ভাইয়ের বিয়ে করিয়ে দেয়। কথাটা শোনা মাত্র মনে হয়েছিল আমার কণ্ঠনালী বুঝি নষ্ট হয়ে গেছে, কষ্টগুলো বুঝি দমা পাখি আমার কণ্ঠনালীতে জমা হয়েছে, তাই আমার কথা আটকে গেছে। চিৎকার করে সেদিন আফিম ভাইয়াকে বলেছিলাম, কোথায় তোমার ভালোবাসা? কি হলো তোমার দেয়া কথা? তুমি তো বলেছিলে তুমি সবার মতো হবে না, তুমি কখনো ছেড়ে যাবে না। বলেছিলে বিশ্বাস করতে পারিস আমায়, বলেছিলে ছোট্ট একটা কুঁড়ে ঘর বাঁধবে, তুমি আমায় নিয়ে। উত্তরে তিনি বললেন, চাইলেও সব আশা পূর্ণ হয় না। ইস, তাই তো, সব চাওয়া চাইলেও পূর্ণ হয় না। তবু আমি তার পা জড়িয়ে ধরে বললাম, দয়া করো আমায়, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, বিশ্বাস করো, এক সেকেন্ডও না। আমাকে তোমার দাসী করে রেখো, কিন্তু ছেড়ে যেও না। কিন্তু সেদিন সে আমায় তার পা দিয়ে লাথি দিয়ে বলেছিল, সবই অভিনয়। আর আমি এখনো বেঁচে আছি, খুব ভালোভাবে বেঁচে আছি। আসলে আমাদের মুখের জবান শক্তি না, তাই তো আল্লাহ আমাদের এত পরীক্ষা নেয়। আল্লাহ বলেছেন, আমার থেকে তুমি যাকেই বেশি ভালোবাসবে আমি তাকে তোমার থেকে কেড়ে নিব। তাই তো মা, আফিম ভাইয়া সবাই আমাকে ছেড়ে চলে গেছে। ভোর সব সকালের সূচনা অন্ধকার দিয়ে নয়, কিছু সকাল আলো দিয়েও সূচনা হয়। সব সকালে ঝড়, বৃষ্টি, বজ্রপাত দিয়ে শুরু হয় না, কিছু সকাল সূর্যের মায়াবী আলো দিয়েও হয়। যা গেছে তা চলে গেছে, যা আসবে তা যে খারাপই আসবে এটা কি করে বুঝলেন? একবারও বলিনি আমি ভালো, আমি কেমন সেটার গ্যারান্টি একদিন আপনি দিয়েন না হয়। এখন চলুন। ভোর এবার একটু বেশি অবাক হলো। মানুষটা এত কথা শুনে তাকে কি বলল? কি হলো, চলুন। ভোর আর কিছু বলল না, তাই সে ধূসরের সাথে ব্যালকনি থেকে বেরিয়ে ঘরের বাহিরে চলে এলো। কিন্তু যখন ওরা সিঁড়ির কাছে এলো, দুজনেই খুব অবাক হলো। এমনটা হয়তো ভোর কিংবা ধূসর কেউ ভাবেনি। আমাদের দাবি মানতে হবে, দেশের বাড়ি যেতে হবে, নতুন ভাবির সাথে যাব, এই অনশন চলতে থাকবে। আমাদের দাবি মানতে হবে। পুরো ড্রয়িং রুম জুড়ে সবাই বসে অনশন পালন করছে। ভোর, ধূসর তো অবাক, এরা কি পাগল হলো নাকি? ধূসর নিচে নেমে তার মাকে বলল, কি হচ্ছে মা এগুলো? দেখছিস না কি হচ্ছে? ওদের তুমি শিখিয়ে দিয়েছো, এটা তোমার বুদ্ধিটা আমি ভালোই বুঝতে পারছি। যদি শিখিয়ে দিয়ে থাকি বেশ করেছি। ভালো করেছো নাকি খারাপ তা আব্বু এলেই বুঝবে। এই ভয় দেখাচ্ছিস? না, আগে দেখো হোতা হে ক্যা। মা
আন্তা ডোন্ট কেয়ার ভাব নিয়ে রান্নাঘরে চলে গেল। ধূসর নিজের চুল টেনে ছিঁড়ে ফেলতে চাইলেই নিজে হু হু করে উঠল। কার রাগ কার উপর ছাড়ছে, তাই সে সবার সামনে গিয়ে বলল, কি হচ্ছে? কেন দেখছিস না অনশন হচ্ছে? কোন অপরাধের অনশন? রাতে ঘুম নষ্ট করার অবরোধে। সেটা তো মা করেছে, আমাকে আর আব্বুকে কেন টানছিস? কে টানছে? তুই গেলে যাবি, না গেলে না যাবি। তোকে আমরা বলেছি একবারও যেতে হবে? তাহলে নতুন ভাবি করছিস কেন? ও মা বলে কি? আমরা তো নতুন ভাবির কথা বলেছি, তোর কথা বলেছি। আমার বউ যাবে না। সেটা তুই না, ভাবি ঠিক করবে। ভাবি তুমি যাবে না? ভোর খুব মনোযোগ সহকারে দুই ভাইয়ের ঝগড়া দেখছিল, তাই হঠাৎ মেঘের প্রশ্নে থতমত খেয়ে গেল। তাই দেখে বৃষ্টি বসা থেকে উঠে এসে ভোরকে জড়িয়ে ধরে বলল,